আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত ৮-৯ দিনে, সেটা হচ্ছে যে সবকিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং। আমি যে শব্দটা বলেছি জি, এভরিথিং, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস, যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট। এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করবো অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে। ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 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 106-এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট। না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো আপনি 2জন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন। আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমরা আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি। এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করবো হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক।
আমরা Okay. এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন, এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই, এটা অবশ্যই, এটা আমি মনে করি এটা পলিসি, নতুন পলিসি না। এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাই পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না। আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে, এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর ওনাদের জন্য রেখে যাবো, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি ছিল। সবই আমি একটা ভয়ে প্রশ্ন করি, আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না না, এটা উনি অনেক সিরিজ অফ করেন। উনি ওনার একটা জিনিস যেটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট না, আমি বলতেছি যেহেতু দেশি লোকরা দুষ্ট। উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না। মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর, অর্থাৎ ওই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা পদ থেকে বাধ্য করার পর জিনিসটা যেটা হইল, ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে, পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে, তারপরে ওইটা বাতিল করে। আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই? এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারত কষ্ট পায়, বা ভারত ওই বাতিলের এগেইনস্টে কোনো একটা জবাব হয়, এরকম কোনো কিছু তো দেখলাম না। এটা কারণটা কি আসলে? না, আসলে আমরা রিটালিয়েশনে বিশ্বাস করি না। আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন, আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা মনোনিবেশ করেছি। আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে, তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করতো। এটা মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা $2.5 ছিল, এই কস্টটা খুব কম পড়তো। আর এখানে আমাদের যে এই জায়গাটা যেটা ছিল যে আমাদের এখান থেকে সে যদি ফ্লাই করতো তার $5 পড়তো, কস্টটা বেশি ছিল। তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে। তো আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন, এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি। আমরা মনে করি যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, আমার যাতে সক্ষমতাটা বাড়ে। খুবই ভালো কথা বলছেন যে রিটালিয়েশন তো করা দরকার নাই, সক্ষমতা বাড়লে তো এটা খুবই ভালো কথা। কিন্তু আমরা শুনছিলাম যে ওই সরকারের সময় আওয়ামী লীগ সরকার অনেকগুলি, মানে যেটাকে আসলে খুব জনপ্রিয় ভাষায় বলা হয়তো যে গোলামি চুক্তি, দেশ বেঁচে ফেলার চুক্তি, এরকম অনেকগুলি চুক্তি করছে। সেই চুক্তিগুলি আপনারা পর্যালোচনা করছেন কিনা, সেই চুক্তিগুলি আপনারা সামনে আনতেছেন কিনা, যে এই চুক্তিগুলি আসলে করা হয়েছিল, এই চুক্তিগুলি আমরা মানি না, এইভাবে দেশটা দিয়ে দিছিল আসলে আওয়ামী লীগ বা ইন্ডিয়াকে। আমাদের এনার্জির বিষয়ে একটা কমিশন আছে, সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে, দ্যাট আই ক্যান সে। বাট এই যে রিভিউ করা এই চুক্তিগুলো, ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে। আপনি রিভিউ করবেন, কারণ এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয় কি, ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয় না কেন। আমরা ওগুলো তো অনেক কিছু যেগুলো এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে, তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে, অনেকগুলোই। শফিক ভাই, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা, যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই। তো আমাদের কাছে কি এরকম কোনো চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল, যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে? আপনি বাতিল না করেন, ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন, আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল, এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে। এটাও তো দেখানো সম্ভব, তাই না? এটা তো রিটালিয়েশন। আমার ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল, এটা মনে নাই। বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না, আমরা
আমাদের সাথে, আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই, খুবই ভালো সম্পর্ক চাই, বাট আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি থাকে শফিক ভাই, আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না, এই গোলামি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক, আমরা এটা একটু দেখতেও চাই। আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে সেইটা হইলো যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে, এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময়। সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না। এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমার এটা জানা নাই। আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব। 26 লক্ষ আমি জানি না, এটা মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার। বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম, তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন, বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন। এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না, কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে না, চাকরির অভাব আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই সক্ষম অবস্থা আমরা তৈরিও করতে পারি। ওকে শফিক ভাই, এটা তো আসলে বাস্তবতা থেকে, কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশিকে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে, তাকে বেশি বেতন দিতে হয়, তাদের পোলাপানদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয়, এটা প্যাকেজটা আসলে অনেক বড়, সেটা আপনি ঠিকই বলছেন। শফিক ভাই, আপনি খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন, বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেকভাবে হইতেছে। যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে 200-300 জন আসলে আসামি, কেউ সিলেট আছে, কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না। এই ব্যাপারগুলি আসলে আপনি কিভাবে দেখেন? মানে কোর্ট, এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে, এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন, চিহ্নিত করুন, ঠিক করুন। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ, এই ধরনের হুমকি দেওয়া, কোর্ট কি করে, বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে। যেইটার আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে, মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা এগুলি করা হচ্ছে। আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা? আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন, উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে। অনেক ক্ষেত্রে আমি নিজেও 2-1টা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই, দেখা যাচ্ছে যে 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে, এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ ইন করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন, এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, যে কেস এক ধরনের ম্যাস লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন, আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শফিক ভাই, এটা দেখতে কেমন যেন লাগে, এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ, আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটার দায় আসে আমাদের, বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে। কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে? সেপ্টেম্বরের ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন, যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে পাচ্ছি। ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার
এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, হুম। এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? হুম। সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। হুম। চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে। সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, হুম। ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনছেন, হুম। আমরা কিন্তু এ টু জেড বলেছি নো, এটাই হুম। সরকারের ফাংশন হওয়া উচিত। হুম। এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে, সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে, বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না, একটা ভালো ইলেকশন হবে না, এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় হচ্ছে ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড, আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে, কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে। আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে। আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি, ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে 64টা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে। এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে, নাকি এটা জামাত ইসলামী প্রেসারটা দিচ্ছে বা বিএনপি প্রেসারটা দিচ্ছে বা এনসিপি প্রেসারটা দিচ্ছে? আমরা তো কোনো প্রেসারের পক্ষে নাই, আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস। আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না, আমরা চাই ফেয়ার জাস্টিস। এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে, আপনার টক শোতেই আপনি মেনি টাইমস বলেছেন, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন। আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন কোথাও নেই। আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই 10 মাসের বিবেচনা যদি চাই বা বিচার যদি চাই, আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা? মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা? জি না, সেটা আমি আসতেছি। যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড, দ্যাট ইজ লাস্ট 15.5 years, ইভেন another 2 years you can add with it, সকল কেয়ারটেকার সরকারের 2 বছর, পরবর্তী 15.5 বছর, অনেক সময় প্রেস আমাদেরকে বলতো, আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন, ওই যে কিছু করার নাই, স্ক্রিপ্ট লেখা ছিল, আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে। তো এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয়। তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান। কেউ এখনো তাদের উপরে আনডিউ প্রেসার দিয়ে থাকেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এটা যদি থাকে, একটা মিনিমাম রেঞ্জেও থাকে, তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না। এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে, এটা আমরা অনুভব করি। তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত। আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা
তারা যেন সাদাকে সাদাই বলেন, সাদাকে অন্তত ধূসর বানাবেন না, এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না। 5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসেছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে, আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন। কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা, বা আপনি এটা পছন্দ করেছেন কিনা, বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাহলে আপনি এটা করতেন কিনা? তো তারা তো 15.5 বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই, জাস্টিস পাওয়ার রাইটও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল। আপনি যদি প্রেসের কথা বলেন, এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকে দাও, এই কাজ তো এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, না, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, কি জানি বলছেন। না, আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, গণ হচ্ছে না, দুই একটা কেস হইতেই পারে, এটা এক্সেপশন। কিন্তু এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে, তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয়, তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন, তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। ওকে।